সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা লেকচার 7-এ চলে এসেছি। আমার কথা শোনা যাচ্ছে? সবকিছু ওকে আছে কিনা একটু কমেন্টে জানাও। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি কালকের পরীক্ষার অ্যান্সারগুলো একটু বলে দিই খুব সংক্ষিপ্ত করে। দেখো, মিলিয়ে নাও কার কার অ্যান্সারগুলো হয়েছে। অধিকাংশের অ্যান্সার সঠিক ছিল, কয়েকজন ভুল করছো। ঠিক আছে, দুই একটা জিনিস কমন সহজ জিনিস ভুল করেছো। আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন পড়া দেব এবং পরীক্ষা নিব বিগত বছরের উপরে। আজকে আমাদের ক্যারোলাইন কমনওয়েলথ পর্যন্ত শেষ করে পুরো এলিজাবেথান পিরিয়ডের উপর বিগত বছরের প্রশ্ন দেব, তারপর এটা থেকে পরীক্ষা নেব। আচ্ছা, প্রথম আমাদের প্রশ্নটা ছিল হু ইজ দ্য ইউনিভার্সিটি উইচ ইন দ্য ফলোইং লিস্ট। আচ্ছা, আমি প্রশ্নটা যখন করছি, অনেকেই নতুন আবার জয়েন করেছো, ভর্তি হয়েছো, তাই একটু ইউনিভার্সিটি উইচটা কি বলে দিচ্ছি। 16 শতকের একদল নাট্যকারদের নামই হচ্ছে কি ইউনিভার্সিটি উইটস, যারা ছিল কেমব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। ঠিক আছে, তাদের ভিতরে বিখ্যাত ছিল কে? ক্রিস্টোফার মার্লো আর হচ্ছে থমাস কিট, যিনি স্প্যানিশ ট্র্যাজেডি লিখছে। তো এখানে দেখো শুধু রবার্ট গ্রিন এখানে হবে অ্যান্সার, আর বাকিগুলো অ্যান্সার হবে না। এখানে জন ড্রাইডেন ও নিউ ক্লাসিক্যাল এইজের, থমাস ক্রেও নিউ ক্লাসিক্যাল এইজের। তারপর এটা ছিল উইলিয়াম শেক্সপিয়ার। এটা একটা সহজ জিনিস ছিল, এটাতে অনেকে ভুল করছো। একদম সহজ, যে আমাদের এলিজাবেথান পিরিয়ডটা হচ্ছে 16th সেঞ্চুরি, এটা যেন মনে থাকে। এলিজাবেথান পিরিয়ড মানে হচ্ছে 16th সেঞ্চুরি, রোমান্টিক পিরিয়ড হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি, আর ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 19th সেঞ্চুরি, মডার্ন পিরিয়ড হচ্ছে 20th সেঞ্চুরি, নিউ ক্লাসিক্যাল এজ হচ্ছে 18th সেঞ্চুরি। তাহলে যদি এলিজাবেথান পিরিয়ড যদি হয় 16th সেঞ্চুরি, এলিজাবেথান পিরিয়ডেরই একজন নাট্যকার ছিলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার হলে এখানে অবশ্যই 16th সেঞ্চুরি হবে। 17th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরির মাঝামাঝি পর্যন্ত আবার এটা নিউ ক্লাসিক্যালে চলে গেছে। আবার 17th সেঞ্চুরিতে জন ডান্ডাম মেটাফিজিক্যাল পোয়েট লিখেছিল। এখানে দুইয়ের আনসার হচ্ছে 16th সেঞ্চুরি। তিনেরটা দেখো, আন্ডার দ্য গ্রিন ট্রি, এটা একটা কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের। আমি এই কবিতাটা আমি যখন লেকচার শিটটা দেব ওটাতে এই কবিতাটা থাকবে। এছাড়াও আরেকটা কবিতা আছে অ্যাজ ইউ লাইক ইট এর, আন্ডার দ্য গ্রিন ট্রি। গ্রিন ট্রি যে কবিতা, ওইটা কবিতা না, ওটা হচ্ছে সং। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা আলাদা স্বতন্ত্র কবিতা। মানে আন্ডার দ্য গ্রিন ট্রি একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা, আরেকটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে একটা সং, যেখানে বলা হয়েছে যে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নেই, কিন্তু প্রকৃতি মানুষের মতো অকৃতজ্ঞ না। 3 নম্বরের পরে 4 নম্বর হচ্ছে মেইন ফিচার রেনেসাঁস। যেদিন পড়াইছিলাম আমি কিন্তু এই বৈশিষ্ট্যটা লিখিয়েছিলাম। হিউম্যানিজম ছিল বৈশিষ্ট্যটা। ঠিক আছে, হিউম্যানিজম ছিল বৈশিষ্ট্যটা। তারিকুল ইসলাম সোহেল, তোমার সবগুলো অ্যান্সার সঠিক হয়েছিল। তুমি আর একটা
আপু, ছোট আপু অ্যান্সার দিছিল প্রথম, ভুল হয়েছে, কিন্তু প্রথমের দিকে কয়েকজনের কি হয়েছিল অ্যান্সার ভুল ছিল। এখানে দেখো মেন ফিচার হিউম্যানিজম, ঠিক আছে, হঠাৎ করে মানুষের ভিতরে মানুষের প্রতি মমত্ববোধ, ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ এবং অজানাকে দেখার ইচ্ছা, জানার ইচ্ছা জেগে উঠলো, সেটাকে বলে ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ। এই আর এগুলো হচ্ছে রেনেসার বৈশিষ্ট্য। রেনেসা মানে রিবার্থ অফ কি এনশিয়েন্ট নলেজ বা ক্লাসিক্যাল নলেজ। আমি বারবার বলছি যে এলিজাবেথান ট্র্যাজেডি প্লাস উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি গুলো বেসিসে ছিল কি মার্ডার বা রিভেঞ্জ, এই ধারণা থেকেও কিন্তু দেয়া যেত। কারণ উইলিয়াম শেক্সপিয়ার বাদে ক্রিস্টোফার মার্লো লিখেছেন, ওনার ওই বিখ্যাত ছিল কোনটা কি ডক্টর ফস্টাস, যদিও এটা রিভেঞ্জ প্লে না, কিন্তু বেশিরভাগই দেখা গেছে এখানে মার্ডার থিমটা ছিল। বাকি যে অপশনগুলো ছিল একটাও কিন্তু পরীক্ষায় দেওয়ার মতো অপশন ছিল না, কিন্তু সবাই সেই ভুলটাই করছে। ইউটোপিয়া ছিল থমাস মুরের লেখা, এটাও অনেকে অ্যান্সার দিছে। ইউটোপিয়া হচ্ছে একটা সাহিত্যকর্ম, থমাস মুরের লেখা, একটা ফিকশন, ঠিক আছে। তারপর বলছে 6 নাম্বার বলছে যে ওল্ডেস্ট পিরিয়ড কোনটা। ওল্ডেস্ট পিরিয়ড মানে হচ্ছে সবচেয়ে পুরাতন যেটা, তাহলে অ্যাংলো স্যাক্সন। কারণ নরমানটা হচ্ছে মডার্ন পিরিয়ডের একটা অংশ, নরমান পিরিয়ডটা ছিল মডার্ন পিরিয়ডের একটা অংশ। ক্যান্টারবারি টেলস ইজ অ্যালাইভ, এটা কিন্তু শিখার জিনিস না, এটা হচ্ছে কমন সেন্সের প্রশ্ন ছিল যে ক্যান্টারবারি টেলস যে এটা হচ্ছে অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে জীবন্ত, এন্ড অ্যাপিলিং মানে হচ্ছে আবেদনগ্রাহী, মানে যেটা তোমাকে আবেদন তৈরি করে, তোমাকে টানে। ধরো কোনো জিনিস আছে, যেমন একটা আপেল খুব সুন্দর, তোমার দেখলে লোভ লাগে, লোভনীয় যাকে বলে, এই অ্যাপিলিং টুডে, মানে এটা বলছে যে ক্যান্টারবারি টেলস হচ্ছে এখনো জীবন্ত এবং কি লোভনীয় বা আবেদনময়ী, ঠিক যেটা 600 বছর আগেও ছিল। 8 নাম্বার হচ্ছে ফার্স্ট লং পোয়েম হচ্ছে বিয়ল্ফ। বিয়ল্ফ ছিল ইংরেজি সাহিত্যের প্রথম আদি কাব্য এবং হচ্ছে এটা ছিল একটা এপিক। 9 নাম্বার হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েম হচ্ছে অবশ্যই জিওফ্রি চসার, আমরা এটা পড়েছিলাম। আর শেষেরটা হচ্ছে হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট, এটা অবশ্যই জন উইকলিফ ছিল। এবার আসো আমরা এলিজাবেথান পিরিয়ডের আমাদের বাকি ছিল কি, আমাদের বাকি ছিল বেন জনসন, তারপর হচ্ছে এডমন্ড স্পেন্সার, আর ছিল তোমার ডাচেস অফ মালফি যে লিখছে জন ওয়েবস্টার। এই লোকগুলোই বাকি ছিল। আমরা আজকে তাদেরকে নিয়ে কথা বলবো, কথা বলে তারপর ক্যারোলাইন পিরিয়ড এবং পিরিয়ডে কমনওয়েলথ পিরিয়ডে চলে যাব। দেখো বোর্ডে লেখা আছে এডমন্ড স্পেন্সার, ঠিক আছে। এডমন্ড স্পেন্সার লিখছে ফেরি কুইন, অনেকগুলোই লিখছে, কিন্তু এই চারটা বিখ্যাত, এই চারটা বিখ্যাত দেখে আমি এই চারটা বোর্ডে আগেই লিখে ফেলছি, এখন এগুলো একটু একটু করে বর্ণনা দেব, ঠিক আছে। প্রথমটা আমি আবার বলছি ফেরি কুইন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাস্ট্রোফেল, অ্যামোরেটি, দ্য শেফার্ডস ক্যালেন্ডার, ঠিক আছে। এখানে দেখো ফেরি কুইন এটা ছিল এপিক পোয়েম, মহাকাব্য, এপিক পোয়েম। প্রথম ফেরি কুইন দিয়ে আলোচনা করা আমরা এখন করে যাব। ফেরি কুইন ছিল মহাকাব্য, যেটা এডমন্ড স্পেন্সার লিখছে। মহাকাব্য জিনিসটা কি? মহাকাব্য জিনিসটা হচ্ছে তোমার এমন একটা কাব্য যে কাব্যে একজন বীরের মহত্ব বর্ণনা করা হয়। খেয়াল করে দেখো, আমরা মেঘনাদ বধে দেখেছি রাবণের ছেলে মেঘনাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে, রাবণের কথা বর্ণনা করা হয়েছে, এবং রাবণকে হিরো এবং সীতার জামাই রামকে কি হিসেবে দেখানো হয়েছে? কাপুরুষ হিসেবে দেখানো হয়েছে। তাহলে গ্লোরিফাই করা হয়েছে কাকে? রাবণকে। ঠিক ফেরি কুইনে একজন নায়ক রয়েছে। ফেরি কুইনটা লেখার সময় লেখক কি করছে, তখন তৎকালীন রানী কুইন এলিজাবেথ এককে খুশি করার জন্য এই পুরো মহাকাব্যটি কুইন এলিজাবেথ ওয়ানের নামে উৎসর্গ করেছিল। এবং এখানে একটা নারী রানীর চরিত্র রেখেছে, যাকে আমরা বলি ফেরি কুইন গ্লোরিয়ানা। সেটা কিন্তু তিনি অ্যালিগোরিক্যালি ভাবে কাকে বুঝিয়েছেন? ইংল্যান্ডের রানীকে বুঝিয়েছেন।
দ্যাট মিন্স দেখো এখানে দ্য ফেরি কুইন মানে হচ্ছে একজন রানীর নামে নাটকটার নাম লেখা হয়েছে, কিন্তু গল্পে নাটকটা যে রানীটা ছিল তার নাম ছিল গ্লোরিয়ানা। তাহলে গ্লোরিয়ানা স্ট্যান্ডস ফর কুইন এলিজাবেথ ওয়ান, জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, ফেরি কুইন হচ্ছে একটা অ্যালিগোরিক্যাল পোয়েম বা হচ্ছে এপিক পোয়েম, মহাকাব্য। এটার 6টি খণ্ড ছিল। আমরা এই 6টা খণ্ডের ভিতরে আমাদের সাহিত্যের সিলেবাসে প্রথম খণ্ডটা পড়ানো হয় বাংলাদেশের যে সিলেবাসটাতে ইংরেজি সাহিত্যে। তো সেটার গল্পটা একটু বলছি। এখানে দেখায় যে গ্লোরিয়ানা, যিনি হচ্ছে অ্যালিগোরিক্যালি কার জন্য স্ট্যান্ড ফর কুইন এলিজাবেথ ওয়ান। গ্লোরিয়ানা হচ্ছে ফেরি কুইন, একটা রাজ্যের রানী। তিনি কি করছে, তার রাজ্যের একজন বীর যোদ্ধা রেড ক্রস নাইটকে নির্দেশ দিছে রাক্ষসের হাত থেকে একটা রাজ্য উদ্ধার করার জন্য। এই রাক্ষসের হাত থেকে যে রাজ্য উদ্ধার করবে, এই রাজ্যের আবার রাজকন্যাটা শুধু বেঁচে ছিল, তার মা বাবাকে রাক্ষসরা মেরে ফেলছে। এই রাজকন্যাটার নাম হচ্ছে উনা বা ইউনা। ঠিক আছে, তাহলে আমরা এই গল্পটাতে পেলাম কি গ্লোরিয়ানা। গ্লোরিয়ানা হচ্ছে এখানে ফেরি কুইন। তো হু ইজ ফেরি কুইন? এখানে গ্লোরিয়ানা হচ্ছে ফেরি কুইন। আর হচ্ছে একটা চরিত্র তোমাদের শিখার মতো জিনিস হচ্ছে এখানে রেড ক্রস নাইট, গ্লোরিয়ানা আর হচ্ছে ইউনা। আর কিছু লাগবে না। আরেকটা বামন ছিল, এটাও পরীক্ষায় আসবে না, কোনো প্রয়োজন নেই। এই তিনটা মনে রাখলে চলবে, গ্লোরিয়ানা, রেড ক্রস নাইট আর হচ্ছে ইউনা। তা আমরা দেখি যে রেড ক্রস নাইট ইউনাকে নিয়ে হেঁটে যাচ্ছে বনের মধ্যে। এক সময় তারা হারিয়ে যায়, তারপর একটা তারা গুহা খুঁজে পায়। তো ওরা ভাবছে যে গুহাটাতে আশ্রয় নেবে। এমন সময় দেখে যে গুহাতে একটা রাক্ষস আছে। এই রাক্ষসটা হচ্ছে অর্ধেকটা মানুষের আর নিচের অংশটা হচ্ছে সাপের। তখন রেড ক্রস নাইট বীরত্বের সাথে এই রাক্ষসটাকে মারতে সক্ষম হয়। মোটামুটি এতটুকুই গল্প আমাদের যে মানে ফার্স্ট ওয়ান ক্যান্টো ওয়ান সিলেবাসটাতে আছে, আর তোমাদের এটা জানলেই চলবে। তাহলে এখানে দেখো ফেরি কুইন হচ্ছে একটি মহাকাব্য, যেখানে রেড ক্রস নাইটের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু ধীরে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু ধীরে বলার চেষ্টা করব। আমি আবারও বলছি, আমার ক্লাসে তোমরা একটু মনোযোগ দিলে কষ্ট করে পড়তে হবে না। তোমরা মনোযোগ দাও না, তার প্রমাণ পাইছি আমি। এই যে পরীক্ষাটা নিছি, সবচেয়ে সহজ প্রশ্ন করেছিলাম, কিন্তু তারপরেও একদম পছন্দের দু একটা মানুষও দেখছি যে যারা নিয়মিত রেগুলার ক্লাস করো তারাও এই ভুলটা করছো। সহজ জিনিসগুলা তোমরা আনসার করতে পারো নাই। তো তোমাদের লেকচার শিট এবং ভিডিও রেকর্ডগুলো বারবার দেখবে। তোমাদের বেসিক তৈরি হয়ে গেলে তারপর যে কোনো গাইড থেকে রিভিশন দিলে দেখবে একদম পুরো পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ফেরি কুইন হচ্ছে একটা এপিক পোয়েম। এপিক পোয়েম মানে হচ্ছে একটা মহাকাব্য, যেখানে একজন বীর যোদ্ধার মাহাত্ম্য বর্ণনা করা হয়, যিনি হচ্ছে ন্যাশনাল হিরো। আর এপিক পোয়েমের স্টাইল হবে গ্র্যান্ড, মানে এটা লেখাটা হবে গাম্ভীর্যপূর্ণ। যেমন মেঘনাদ বধ যখন পড়ো দেখো কি সুন্দর করে লেখা আছে। তোমরা যখন এই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ যদি পড়ো তখন বুঝতে পারবা যে এপিকের টোনটা কিরকম হয়। তাহলে ফেরি কুইন শেষ। তারপরটা দেখো হচ্ছে অ্যাস্ট্রোফেল। ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি। অ্যাস্ট্রোফেল হচ্ছে একটা প্যাস্টোরাল এলিজি। প্যাস্টোরাল মানে কি? গ্রাম্য। এলিজি মানে হচ্ছে সুগাথা। কিন্তু আসল কথা হচ্ছে প্যাস্টোরাল এলিজি মানে হচ্ছে যেই এলিজি টোনটা একটু নেচার কেন্দ্রিক থাকবে, সফট থাকবে, সেটাকেই প্যাস্টোরাল এলিজি বলা হয়। এটা হচ্ছে এলিজির একটা ধরন। তা আমরা জানি যে এলিজি মানে হচ্ছে সুগাথা। কেউ যদি মারা যায় তার উদ্দেশ্যে, তার স্মৃতিকে স্মরণ করে, হ্যাঁ, যখন কোনো কিছু লিখে তখন এটাকে এলিজি বলা হয়। যেমন প্রভাবতী সম্ভাষণ মাইকেল মধুসূদন একটা বাচ্চার মৃত্যুতে লিখেছিল। ঠিক আছে, তো এই মাইকেল মধুসূদন দত্ত না, সরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে হয়।
ঠিক আছে, ঈশ্বরচন্দ্র প্রভাবতী সম্ভাষণ যেমন একটা মানুষের মৃত্যুতে লেখা হয়েছিল, এই অ্যাস্ট্রোফেলো আমরা পড়েছিলাম প্রিপারেশন ফর দ্য রেনেসাঁসের একটা সাহিত্যিকের নাম, সেটা হচ্ছে ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি। এই অ্যাস্ট্রোফেলটা লেখা হয়েছে স্যার ফিলিপ সিডনিকে উদ্দেশ্য করে। উনি যখন মারা গেছে তার মৃত্যু শোকে এটা লিখেছিল। তাহলে আমরা একটু এখানে টান দিয়ে লিখে ফেলি, এটা হচ্ছে প্যাস্টোরাল এলিজি। এলিজি মানে হচ্ছে শোকগাথা। ঠিক আছে, যেমন একটা লেখা হয়েছিল না, অ্যাডোনিস কিটসের মৃত্যুতে শেলি লিখছিল, শেলি কিটসকে অনেক পছন্দ করতো। ঠিক আছে, ও যখন মারা যায়, ডুবে যায় একজ্যাক নদীতে, তখন তা কয়েকদিন পর তার লাশ যখন সমুদ্রে ভেসে ওঠে, মানে সরি তীরে ভেসে ওঠে, তখন তার পকেটে কিটসের কবিতার বই এবং সফোক্লিসের বই পাওয়া যায়। সফোক্লিস হচ্ছে একজন গ্রিক লেখক, প্রাচীন গ্রিক লেখক। ঠিক আছে, এখানে দেখো অ্যাস্ট্রোফল স্যার ফিলিপ সিডনিকে উদ্দেশ্য করে লেখা, যেটা হচ্ছে একটা এলিজি। এবার চলে আসি, দেখো অ্যামোরেটি। অ্যামোরেটি এটা হচ্ছে একটা সনেট, এটা হচ্ছে সনেট, এটা সংকলনে হচ্ছে 89টা সনেট রয়েছে। এটাতে কয়টা সনেট রয়েছে? 89টা সনেট রয়েছে। এডমন্ড স্পেন্সার কি করছে, তার সনেট গুলো তার নিজস্ব একটা ভঙ্গিতে লিখতো। যেমন উইলিয়াম শেক্সপিয়ারেরটা কি ছিল, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি, ঠিক তারও একটা ছন্দ মিল রেখে সে লিখতো। এর জন্য তার সনেট গুলোকে বলা হয় স্পেন্সেরিয়ান সনেট, মানে তার নাম অনুসারে বলা হয়। যেমন শেক্সপিয়ারিয়ান সনেট, এটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। তো অ্যামোরেটি হচ্ছে একটা কালেকশন, যেটার ভিতরে 89টা সনেট রয়েছে। ঠিক আছে, অ্যামোরেটি হচ্ছে একটা কালেকশন যেটার ভিতরে 89টা সনেট রয়েছে। তারপর দেখো দ্য শেফার্ডস ক্যালেন্ডার। শেফার্ডস ক্যালেন্ডারও কাকে উৎসর্গ করা হয়েছে? স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করা হয়েছে। ঠিক আছে, এতটুকু পড়লেই চলবে আমাদের এডমন্ড স্পেন্সার। আরেকটা জিনিস, এডমন্ড স্পেন্সার যখন এই ইগুলো শুরু করে, সাহিত্যকর্ম লেখা শুরু করে, তিনি যখন তার সাহিত্যিক যুগ শেষ হয়ে যায়, তারপরেও অনেক লেখক তার মতন ধরনে লিখতো। এজন্য তাকে একটা উপাধি দেয়া হয়, যেটা হয়তো পরীক্ষায় আসতে পারে, দ্য পয়েট অফ পয়েটস, মানে হচ্ছে কবিদের কবি। কারণ কবিরা তাকে অনুসরণ করত, তার ধরন অনুসরণ করত, এজন্য তাকে বলা হয় কবিদের কবি। বাংলাতে কে রয়েছে? জীবনানন্দা, নির্মলেন্দু গুণকে কবিদের কবি বলা হয়। আর ইংরেজিতে কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সারকে। তাহলে আমরা এডমন্ড স্পেন্সার থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবার একটু রিভিউ দিয়ে নেই। একটু মনোযোগ দেবে, ক্লাসে ভালো করে মনোযোগ দিলে শুধু দু একবার রিডিং করলে চলবে। এডমন্ড স্পেন্সার, ফেইরি কুইন হচ্ছে এপিক পোয়েম, অ্যাস্ট্রোফেল, অ্যামোরেটি, দ্য শেফার্ডস ক্যালেন্ডার, সবার শেষে তার উপাধি দ্য পয়েট অফ পয়েটস। আমি মুছে ফেলছি। এখানে আমাকে তাহলে একটু কমেন্টে বলো, ফেইরি কুইন কি ধরনের রচনা? ফেইরি কুইনটা কি ধরনের রচনা? এটা কি ট্র্যাজেডি, ড্রামা না এপিক? এপিক পোয়েম। এপিক পোয়েম একজন আনসার দিয়েছো, মানে মহাকাব্য। ঠিক আছে, এপিক পোয়েম। আবার বলো, ফেইরি কুইন কে লিখেছে? ফেইরি কুইন কে লিখেছে? আমরা এখন বেন জনসন পড়ব। ফেইরি কুইন অনেকে আনসার দিতেছো, গুড। ফেইরি কুইন লিখছে এপিক পোয়েম এডমন্ড স্পেন্সার। রেড আইস বানানটা ভুল হয়েছে, এস ই আর হবে। শুভ রহমান, এডমন্ড স্পেন্সার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন কি পড়ব? বেন জনসন পড়ব।
সবসময় মনে রাখতে হবে, আমরা সাধারণত জানি যে জনসন শব্দটা লিখলে এইচ থাকে, কিন্তু এই ব্যানলা বাবার এইচ নাই। ঠিক আছে, এই ব্যানলা বাবার এইচ নাই, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় তোমাদেরকে যদি কনফিউজড করার জন্য, মানসিক দক্ষতাটা যদি প্রশ্ন দিতে চায়, তোমাদেরকে এভাবে অপশন দিতে পারে। ফুলেও লাল দেখে ফাল দিবা না, ফাল দিয়ে লাভ দিয়ে গর্তে পড়বা না। ঠিক আছে, এটা হবে এইচ নাই, এটাতে কিন্তু এইচ আছে। ঠিক আছে, তাহলে বেন জনসন বানানটা একটু আমাকে কমেন্টে লিখে দেখাও। বেন জনসন বানানটা একটু কমেন্টে লিখে দেখাও। বেন জনসন বানানটা একটু কমেন্টে লিখে দেখাও। জনসন বানানটা, বেন বানান তো পারবা, জনসন বানানটা যেন তোমাদের ভুল না হয়। ঠিক আছে, এইচ নাই, আমি আবার বলছি, পরীক্ষায় যদি দুইটা অপশন দিয়ে তোমাদেরকে কনফিউজড করতে পারে। এইচ নাই। থ্যাংক ইউ, অনেকেই লিখছো, আর লিখা লাগবে না। এবার আসো বেন জনসন নিয়ে কথা বলবো। এডমন্ড স্পেন্সার কে ছিলেন? এলিজাবেথান পিরিয়ডে ছিলেন, তিনি ছিলেন মূলত কবি। ঠিক আছে, এখন আমি যাকে নিয়ে লিখবো সে হচ্ছে নাট্যকার, বেন জনসন। আচ্ছা, আগে যে পড়িয়েছিলাম, দেখি তোমাদের মেমোরি কত শার্প বলো তো। সান অফ বেন কাদেরকে বলা হতো? সান অফ বেন কাদেরকে বলা হতো? সান অফ বেন কাদেরকে বলা হতো? পড়িয়েছিলাম। বেন জনসনকে তারা ফলো করতো, এর জন্য তাদেরকে সান অফ বেন বলা হতো। এই লোকগুলো কে, কাদেরকে বলেছিলাম? একদিন কিন্তু ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে? মেমোরি ভিডিওগুলো ভালো করে দেখো না, কিংবা মনে রাখো না, শুধু ক্লাস করলেই চলবে না, ক্লাসের পরে ভিডিওটা কানে রেখে শুনবা। আমি বলছি যে অবসর সময় বা যে কোনো সময় তোমরা কানে রেখে শুনবা। মনে নাই ম্যাম? আমি মনে করিয়ে দিচ্ছি, ক্যাভিলিয়ার পয়েটদেরকে বলা হয় সান অফ বেন। ঠিক আছে, কারণ তারা বেন জনসনের ফলোয়ার ছিল। ক্যাভিলিয়ার পয়েট, ক্যাভিলিয়ার পয়েট। এবার বলো তো, সান অফ বেন কাদেরকে বলা হয়? ক্যাভিলিয়ার পয়েটসদের বলা হতো সান অফ বেন। এখানে ক্যাভিলিয়ার পয়েটসের ভিতর বিখ্যাত কে ছিলেন? রবার্ট হেরিক, রবার্ট হেরিক, রিচার্ড লাভলেস, সার্জন সাকলিন, থমাস ক্যারিউ। আবার বলে দিলাম, ক্যাভিলিয়ার পয়েটসটা কারা? রবার্ট হেরিক, রিচার্ড লাভলেস, সার্জন সাকলিন, থমাস ক্যারিউ। এর ভিতরে শুধু গুরুত্বপূর্ণ হচ্ছে রবার্ট হেরিক। আচ্ছা, এবার আমরা চলে আসি বেন জনসনে। দেখো, বেন জনসন মূলত হচ্ছে নাট্যকার। তিনি বিখ্যাত ছিলেন একটা অনন্য, তার একটা ইউনিক রাইটিং স্টাইল ছিল। ঠিক আছে, কেউ দেখো বঙ্কিমের লেখা পড়লে দাঁত ভেঙে যায়, এত কঠিন লাগে। ঠিক আছে, আবার দেখো জসিমউদ্দিনের কবিতা যখন আমরা পড়ি, তখন একদম চোখে প্রকৃতি, গ্রাম সবকিছু ভাসে। এটা কেন হয়? কারণ যার যার একটা নিজস্ব স্টাইলের জন্য। বেন জনসনের একটা নিজস্ব স্টাইল রয়েছিল, এই স্টাইলটার নাম হচ্ছে কমেডি অফ হিউমার। মানে তার যে নাটকগুলো, এই নাটকগুলোতে তুমি দেখবা কমেডি অফ হিউমার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, বেন জনসন কিসের জন্য বিখ্যাত? কমেডি অফ হিউমারের জন্য বিখ্যাত। বেন জনসন কিসের জন্য বিখ্যাত? কমেডি অফ হিউমারের জন্য বিখ্যাত। এবং কমেডি অফ হিউমার এই জিনিসটা মেডিকেল থিওরির সাথে কানেক্টেড, মেডিকেল থিওরির সাথে কানেক্টেড। ঠিক আছে, আমি কিন্তু দেখছি তোমাদের মনোযোগ খারাপ, কারণ পরীক্ষায় তোমরা ভালো করতে পারো না, এই জন্য আমি পড়ার শেষে আবার পড়াগুলো রিভিউ নেব তোমাদের কমেন্ট থেকে। মেডিকেল থিওরির সাথে জড়িত। ঠিক আছে, তাহলে বেন জনসনের যে কমেডি অফ হিউমার, যে তার যে ইউনিক রাইটিং স্টাইল, মানে সে কমেডি গুলো লিখতো হিউমার, এটা একটা শ্রেণী, কমেডির শ্রেণী, কমেডি অফ হিউমার। আর এটা কিসের সাথে কানেক্টেড? মেডিকেল
থিওরির সাথে, মেডিকেল থিওরির সাথে। কিভাবে আমি বলি দেখো, মধ্যযুগে মেডিকেল থিওরিতে মানে চিকিৎসা শাস্ত্রে বলা হতো যে মানব দেহে ধাতুর আধিক্য থাকলে মানুষ খেপাটে বা পাগলাটে টাইপের হয়ে যায়, তখন সে উদ্ভট টাইপের আচরণ করে। আমরা আবার উইলিয়াম শেক্সপিয়ারের যে হিউমার গুলা দেখছি, উইট গুলা দেখছি, এটা ছিল হাস্যরসাত্মক, কিন্তু বেন জনসনের নাটকে এটা দেখা যায় যে খুব ধারালো, তীক্ষ্ণ, ঠিক আছে, পাগলামি বুঝাচ্ছে, ঠিক আছে, বা অদ্ভুত আচরণ বুঝাচ্ছে। এটা কিরকম, মেডিকেল থিওরিতে বলছিল যে মানুষের শরীরে 4টা ধাতু থাকে, সেটা কি, অম্ল, পিত্ত, বায়ু, কফ। 4টা ধাতু থাকে, অম্ল, পিত্ত, বায়ু, কফ। এই 4টা ধাতুর মধ্যে যদি কোনো ধাতু বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কি করে মানুষ অসুস্থ হয়ে পড়ে, সে মানসিক বিকারগ্রস্ত আচরণ করে। আর সেটাকে মধ্যযুগে চিকিৎসার ভাষায় কি বলা হতো, হিউমার বলা হতো। কমেন্টে লেখো তোমরা হিউমার কথাটা কি বুঝতে পারছো কিনা, না হলে আমি এটা আবার বুঝাবো। ক্লিয়ার কিনা বলো, হিউমার জিনিসটা ক্লিয়ার কিনা? 4টা ধাতু থাকে মানুষের শরীরে, অম্ল, পিত্ত, বায়ু, কফ। যদি একটা ধাতুর আধিক্য হয়, মানে একটা ধাতু যদি বেড়ে যায়, তখন মানুষ পাগলামি আচরণ করে, খেপাটে আচরণ করে, আর এটাকে হিউমার বুঝাইছে, ঠিক আছে, জনসন যেটাকে লিখছে। আর উইলিয়াম শেক্সপিয়ারের হিউমার ছিল হাস্যরতা, মানে হাস্যকর, মানে মজার, উইট ছিল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছো, থ্যাংক ইউ। এখন দেখো কমিটি অফ হিউমার হচ্ছে মেডিকেল থিওরির সাথে কানেক্টেড কিভাবে, আমি সেটা তোমাদেরকে বললাম। বেন জনসনের আমাদের যা যা মনে রাখতে হবে, প্রথমে যেটা সবচেয়ে বিখ্যাত, আচ্ছা একটা ছন্দ লিখে দেই, ঠিক আছে, প্রত্যেক মানুষ ভিতরে বাহিরে ফ্যাট দেয়, ঠিক আছে, প্রত্যেক মানুষ ভিতরে বাহিরে ফ্যাট দেয়, প্রত্যেক মানুষ ভিতরে বাহিরে ফ্যাট দেয়। এখানে দেখো প্রত্যেক মানুষ হচ্ছে কি, এভরি ম্যান। আমাদের ইয়াটা হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এটা হচ্ছে ওনার একটা সাহিত্যকর্ম, একটা নাটক। তারপর দেখো আরেকটা হচ্ছে এভরি ম্যান আউট অফ, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। আজকে রাত্রে কুইক টেস্ট নেব, প্রতিদিন কুইক টেস্ট নেব ইনশাআল্লাহ, যতদিন ক্লাস করাই চেষ্টা করব, ঠিক আছে, যেন তোমরা অনেক কিছু শিখতে পারো। প্রত্যেক মানুষ ভিতরে বাহিরে কি দেয়, ভ্যাট দেয়, তাহলে ভিতরে হচ্ছে কি, ইন, বাহিরে হচ্ছে আউট। ক্লিয়ার? প্রত্যেক মানুষ ভিতরে বাহিরে ভ্যাট দেয়। তাহলে প্রথম রচনাটা হচ্ছে, আমরা তো এমনি জানি যে বেন জনসন কি নিয়ে লিখে, কমিটি অফ হিউমার নিয়ে লেখে, মানে হিউমার থাকবে। তাহলে প্রত্যেক মানুষ হচ্ছে এভরি ম্যান, ঠিক আছে, তাহলে এভরি ম্যান ইন মানে হচ্ছে ভিতরে, আর হিউমার নিয়ে তো সে লিখে, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। এখানে কি বললাম, দুইটা সাহিত্যকর্মের নাম বললাম। তারপর দেখো ভ্যাট দিয়ে হচ্ছে যেটা সবচেয়ে বিখ্যাত, পরীক্ষায় যেটা 37তমতে এসেছিল, বলপনে, ঠিক আছে, আমি বাংলাটা লিখে দিচ্ছি, বলপনে। এখানে দেখো বলপনে এদি হচ্ছে অ্যালকেমিস্ট, তা তো আমরা জানি, ঠিক আছে, অ্যালকেমিস্ট, দা অ্যালকেমিস্ট আর কি। আর টি দিয়ে হচ্ছে দ্য সাইলেন্ট ওম্যান, দ্য সাইলেন্ট ওম্যান। শুধু এগুলো শিখলেই চলবে, ঠিক আছে, দ্য সাইলেন্ট ওম্যান। এর ভিতরে পরীক্ষায় আসতে পারে কোনটা, পরীক্ষায় আসতে পারে হচ্ছে তোমার ভল্পনেটা, ভল্পনেটা নিয়ে কথা বলবো, বাকিগুলো নিয়ে আর কথা বলছি না। তাহলে আমি আমার দিকে একটু তাকাও, প্রত্যেক মানুষ ভিতরে ও বাহিরে ভ্যাট দেয়, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান
আউট অফ হিজ হিউমার। ভলপনে দ্য আলকেমিস্ট বা শুধু আলকেমিস্ট, আর টি হচ্ছে দ্য সাইলেন্ট ওমেন। দ্য সাইলেন্ট ওমেন, জনসন গিয়ে থামছে চুপ করা মহিলার কাছে। এটাই হচ্ছে শেষ। ঠিক আছে, এখন ভলপনে নিয়ে কথা বলতেছি। ভলপনেটা হচ্ছে সব, দেখো সব সাহিত্যকর্মের একটা ধরন থাকে। ঠিক আছে, সব সাহিত্যকর্মের একটা ধরন থাকে। যেমন ধরো ট্র্যাজেডি বা কমেডি বা এপিক পোয়েম বা প্যাস্টোরাল এলিজি বা বিস্ট ফিবল। এখানে দেখো ভলপনে জিনিসটা হচ্ছে একটা বিস্ট ফেবল, এটা মুছে দিই। ঠিক আছে, বিস্ট ফেবল জিনিসটা কি? বিস্ট ফেবল জিনিসটা হচ্ছে ইসপের গল্প পড়েছে তোমরা? ইসপের গল্পগুলো হচ্ছে বিস্ট ফেবল। এটার মানে হচ্ছে, এটা হচ্ছে এমন একটা নীতি গাথামূলক যে সৃষ্টিকর্ম যেখানে পশু পাখির চরিত্র দ্বারা মানুষকে শেখানো হয়, মানে একটা মোরাল লেসন দেয়া হয়। পশু পাখিকে পার্সনিফিকেশন করে কি করা হয়, একটা মানুষ মানে গল্পটাতে একটা নীতিকাব্য বা মোরাল লেসন দেয়া হয়। আর ভলপনে শব্দটার মানে হচ্ছে দা ফক্স। এজন্য আমাদের যে ইয়াটা সেটা সাবটাইটেলও কিন্তু দা ফক্স। ভলপনে মিন্স ফক্স, ধূর্ত শিয়াল। ঠিক আছে, এই ভলপনে হচ্ছে শয়তান, খল চরিত্রের নাম। মানে এই খল চরিত্রের নামে আমাদের এই নাটকটা বা বিস্ট ফেবলটা হয়েছে। ঠিক আছে, ভলপনের নামে হচ্ছে নাম, তার হচ্ছে একটা সহযোগী আছে, এই সহযোগীটার নাম হচ্ছে দা মস্কা। ঠিক আছে, এই মস্কা চরিত্রটাও খারাপ, সি এ মস্কা। ঠিক আছে, মস্কা চরিত্রটাও খারাপ। সে হচ্ছে মুনাফা লোভী, সে হচ্ছে ম্যাকিভিলিয়ান ক্যারেক্টার। আমরা পড়েছিলাম যে ম্যাকিভিলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে যে স্বার্থপর, যার কাছে এন্ড জাস্টিফাই দা মিন। তো এখানে দেখো ভলপনে গল্পটা একটু বলে দিচ্ছি। ভলপনে গল্পটা ছিল এরকম, ভলপনে নামে একজন লোক ছিল। ঠিক আছে, তার কোনো সন্তান ছিল না। তো সে ঘোষণা দেয় যে সে তার সম্পত্তি কার নামে লিখে দিবে। তো তার সম্পত্তির লোভ দেখিয়ে সে মানুষের সাথে প্রতারণা করত। এই সম্পত্তির লোভে তিনজন ব্যক্তি তার কাছে আসে, তাকে অনেক উপঢৌকন বা উপহার দেয়। এর ভিতরে একজন নিজের স্ত্রীকে উপহার হিসেবে দিতে রাজি হয়ে যায়। মানুষ লোভের জন্য কতটা নিচ পর্যায়ে চলে গেলে নিজের স্ত্রীকেও কি করে বন্ধক দিতে চায়, তার কাছে, ভলপনে নামক লোকটার কাছে। তাই এরকম করে যে এই যে সে কিন্তু সম্পত্তি লিখে দিবে না, আদৌ তার কোনো সম্পত্তি নেই। এটা হচ্ছে তার একটা কৌশল, মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়া বা মানুষ থেকে উপহার পাওয়ার জন্য। তো এখানে তিনজন লোক তার পিছনে ছুটে তাকে বিভিন্ন ভাবে পুরস্কার দিয়ে প্লিজ করার চেষ্টা করে। আর এই যে সে শুধু ঘোষণা দেয়, আর তার এই ঘোষণাটার যে কিভাবে ম্যানিপুলেশন করে বাস্তবে রূপদান করে হচ্ছে তার এই সহযোগী দা মস্কা। এখানে মস্কা কি করে মানুষকে বলে যে স্যার তো সম্পত্তি দিয়ে দিবে বা এইরকম করবে ওইরকম করে বলে সে মানুষকে প্রলুব্ধ করে। সে আবার শেষ পর্যন্ত ভলপনেকে ধোঁকা দিয়ে নিজের নামে সম্পত্তি লিখে নেয়। পরে দেখা যায় যে ভলপনে এবং মস্কাকে কি করা হয়, তাদের এই পাপ কর্মের জন্য বা অপকর্মের জন্য তাদেরকে জেলে পাঠানো হয়। এটাই ছিল গল্পটা, তাদেরকে জেলে পাঠানো হয়। আশা করি তোমরা গল্পটা বুঝেছো। শুধু গল্পটা জানলে আমাদের চলবে। তাহলে বলো যে ভলপনে কোন ধরনের সাহিত্যকর্ম, কোন ধরনের জেনরা, একটু কমেন্টে লিখো। এটা কোন ধরনের সাহিত্যকর্ম? ট্র্যাজেডি, কমেডি, বিস্ট ফেবল, কোন ধরনের? একটু কমেন্টে লেখো। নাটক না, এই যে মাইক দি মুরিয়াটা স্কেপ, নাটক বলছি না বিস্ট ফেবল বলছিলাম? এটা বলছিলাম না? ভুলে গেছে? এটা বলছিলাম কিন্তু।
বিস্ট মানে পশু, ফ্যাবেল মানে হচ্ছে নীতি কথা, ইতিকাব্য, কাব্য না সরি, নীতি কথা আর কি, বিস্ট ফ্যাবেল। তোমরা বুঝেছো? বলো, এখান থেকে কিছু তোমাদের কি বুঝাতে হবে? বিস্ট ফ্যাবেল তোমরা এখন বলো, কমেন্টে বলো যে আমি কি এখান থেকে আর কিছু বুঝাবো না, জন ডানে চলে যাব? বিস্ট ফ্যাবেল, ঠিক আছে, দুইটা চরিত্র ছিল, গল্পনে আর হচ্ছে মস্কা। এখন আসো জন ডান নিয়ে কথা বলি। জন ডান হচ্ছে 17 শতকের কবি। জন ডান হচ্ছে 17 শতকের কবি, 17 শতক। মাইক দিব তোমাদেরকে, তোমাদের অনেকে এই ভুলটা করছো। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে লেখছো 17 শতকের ড্রামাটিস্ট, যারা লেখছো তাদেরকে মাইক দিব, সবাইকে না। আবার এটা কেন লেখছো? তো আমরা তো সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার বিলংস টু এলিজাবেথান পিরিয়ড, আর এলিজাবেথান পিরিয়ড মিন্স 16th সেঞ্চুরি। ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলো? উইলিয়াম শেক্সপিয়ার বিলংস টু এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড মিন্স 16th সেঞ্চুরি। ক্লিয়ার কিনা বলো? কমেন্টে বলো ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছো কিনা। আর ভুল হবে না তো? সেটার সাথে আরেকটু যোগ করে বলে দেই, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে 16 শতকের নাট্যকার। ইউনিভার্সিটি উইটসো কি 16 শতকের একদল নাট্যকার। আর আর্লি 19th সেঞ্চুরি হচ্ছে রোমান্টিক পিরিয়ড, আর্লি 19th সেঞ্চুরি। আর 19th সেঞ্চুরিটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, 20th সেঞ্চুরিটা হচ্ছে মডার্ন পিরিয়ড। সেঞ্চুরি নিয়ে যেন আর পেছ না লাগে, এজন্য বলে দিলাম। 20 শতক আধুনিক যুগ, 18 শতক ভিক্টোরিয়ান যুগ, আর্লি 18 শতক রোমান্টিক যুগ, 17 মাঝা শেষ থেকে শুরু করে পুরো 18 শতকটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগ। মনে থাকে যেন। আবার আমরা জন ডানকে লিখে ফেলি। আচ্ছা, জন ডান কি কবি বলো তো? কি পয়েট? সব পয়েট কিন্তু একটা ধরন আছে, যেমন রবি কাজী জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি, ঠিক আছে। কবিদের কবি হচ্ছে নির্মলেন্দু গুণ, আর ইংরেজিতে হচ্ছে এডমন্ড স্পেন্সার। জন ডান কি কবি, কি ধরনের কবি? আপনার মায়ের খেতে চাই না আপনাকে, সরি তোমাকে কেন মারবো, তুমি তো ভালো, সবসময় রেসপন্স করো। জিনিয়া হোসেন, ক্যাডার হও, দয়া করি সবাই এখানে ক্যাডার হও। পয়েট অফ লাভ, মেটাফিজিক্যাল পয়েট, থ্যাংক ইউ। তানভীর রহমানকে থ্যাংক ইউ, রিপনকে থ্যাংক ইউ। সাইফুল, জন ডান কি জ্যাকোবিয়ান পিরিয়ডের? সুন্দর প্রশ্ন করছে একজন, যে জন ডান কোন যুগে বিলং করে, এটা তো জানতে হবে আমাদের, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে যে জন ডান কোন যুগে বিলং করে। জন ডান অবশ্যই জ্যাকোবিয়ান পিরিয়ডের, ঠিক আছে। আমি আবার বলতেছি, দুষ্ট দল যে কতগুলা ছিল নাট্যকার, ইউনিভার্সিটি উইটস, এগুলা ছিল এলিজাবেথান পিরিয়ডের। জন ডানের যে ফাউন্ডার মেটাফিজিক্যাল পয়েটের, ওরা ছিল 17 শতকে, যেটা ছিল জ্যাকোবিয়ান পিরিয়ডে। আর ক্যাভিলিয়ার পয়েটসটা ছিল ক্যারোলাইন পিরিয়ডে। ক্লিয়ার কিনা বলো? আমি আবারও বলছি, ইউনিভার্সিটি উইটসটা ছিল এলিজাবেথান পিরিয়ডে, ঠিক আছে। জন ডান যারা মেটাফিজিক্যাল পয়েটস লিখছে, ঠিক আছে, ওরা ছিল জ্যাকোবিয়ান পিরিয়ডে। ক্যাভিলিয়ার পয়েটসটা ছিল ক্যারোলাইন পিরিয়ডে। সি ক্যাভিলিয়ার, সি দিয়া বা ক্যারোলাইন, এভাবে মনে রাখবা, ঠিক আছে। যে দিয়া জন ডান, যে দিয়া জ্যাকোবিয়ান, দেখো কি সুন্দর মিল আছে কিন্তু, যে দিয়া জন ডান, ঠিক আছে, যে দিয়ে জন আবার জ্যাকোবিয়ান। ক্লিয়ার? এখন দেখো জন ডান তোমরা তো বলেই দিলাম যে এটা হচ্ছে লাভ পয়েন্ট, আর হচ্ছে কি পয়েন্ট? মেটাফিজিক্যাল পয়েন্ট। মেটাফিজিক্যাল জিনিসটা কি আবার বুঝাই,
ঠিক আছে, মেটা মানে হচ্ছে বিয়ন্ড, কোনো জিনিস বাইরে, ঠিক আছে। ফিজিক্যাল মানে যে দেহটা, যে ফিজিক্যাল, যে আমাদের দেহটা, শরীরটা, এটার বাইরের জিনিস। সাধকরা লালন সাইজি বা ধরো কুষ্টিয়াতে যে কতগুলা সাধক চুলমুল বলো করে রাখে, ঠিক আছে, ওদের কাছে যদি তুমি বলো জীবন কি, ওরা বলবে নদী। আর আমাদের কাছে জীবন জিজ্ঞেস করলে বলবো কি বিসিএস। আমাদের কাছে জীবনের সংজ্ঞা হচ্ছে বিসিএস। তাহলে আমরা কতটা শরীরগত, কিন্তু মানে আমাদের চিন্তা ভাবনাগুলো হচ্ছে আর্থিক, বাস্তবিক, প্র্যাকটিক্যাল। আমাদের সমাজে এখন বিসিএস চলতেছে, আমাদের মাথায় এটা ঘুরতেছে। আমাদের জীবন মানে হচ্ছে বিসিএস, জি বাংলা না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ফিজিক্যাল। আর একটা যখন বাউলকে জিজ্ঞেস করা হয় জীবন মানে কি, সে বলে জীবন মানে হচ্ছে নদী, জীবন মানে হচ্ছে পাখি, জীবন মানে হচ্ছে কি বহমান বয়ে চলা বিভিন্ন কিছু। দ্যাট মিনস সে জীবনটাকে একটা প্রকৃতির সাথে তুলনা করে সে একটা স্পিরিচুয়াল লেভেলে চলে গেছে, সে একটা স্পিরিচুয়াল লেভেলে চলে গেছে, যার কারণে তার কাছে জীবনের সংজ্ঞাটা অন্যরকম। ঠিক জন ডানরাও ভালোবাসা, মৃত্যু, ঠিক আছে, ভালোবাসা, মৃত্যু, এই জিনিসগুলোকে, ঠিক আছে, ভালোবাসা, মৃত্যু, ডেথ, লাভ, ডেভোশন অফ গড, মানে ঈশ্বরের প্রতি প্রেমকে ফিজিক্যাল লেভেল থেকে মুক্ত করে, যেমন এই যে ফিজিক্যাল লেভেল হচ্ছে বিসিএস, এই বিসিএসটা থেকে মুক্ত করে সাধু লেভেলে নিয়ে গেছে। আর এই সাধু লেভেলে যে নিয়ে গেছে সেটাকেই বলা হয় মেটাফিজিক্যাল। একদম ভেঙে ভেঙে বুঝাইছি যে মেটাফিজিক্যাল জিনিসটা কি। মেটা মিন্স beyond, that means metaphysical means beyond physical, আর beyond physical means something spiritual। এবার দেখো জন ডানের কতগুলো বিখ্যাত কবিতা আছে যেগুলোর নাম তোমার জানতে হবে। জনটা পরীক্ষা আসলে জন ডান থেকে প্রশ্ন আসবে। প্রথম কবিতাটার নাম হচ্ছে দ্য সান রাইজিং, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রিক and garden, go and catch a fallen star। যেটা সবচেয়ে বিখ্যাত এটা হচ্ছে ক্যানোনাইজেশন, ঠিক আছে, ক্যানোনাইজেশন। এ হবে না, ঠিক আছে, ক্যানোনাইজেশন এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। কোটেশন আসলে এটা থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে এ ভ্যালিডিকশন, ঠিক আছে, ভ্যালিডিকশন এটার একটা সংক্ষেপে একটা লিখছে ফরবিডিং মর্নিং, মানে বিদায় জানানো, সকালকে বিদায় জানানো। তোমরা বোর্ডে একটু দেখো আর একবার করে রিডিং পড়ো। একটা হচ্ছে দ্য সানরাইজিং, সুপ্রিয় ভাই ও বোনেরা দেখো, দ্য সানরাইজিং, টুটনাম গার্ডেন, গো এন্ড ক্যাচ এ ফলেন স্টার, ক্যানোনাইজেশন। আরেকটা 5 নাম্বারটা হচ্ছে এ ভ্যালিডিকশন, ফরবিডিং মর্নিং, ঠিক আছে। এই 4-5টার নাম মুখস্থ করলেই আমাদের চলবে, ঠিক আছে। ভ্যালিডিকশন, এ ফরবিডিং মর্নিং। আরেকটা বাদ করছে গুড মরো, দা গুড মরো। গুড মরো মানে হচ্ছে মরো মানে সকাল। আঞ্চলিক ভাষা দেখে মরো হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো আমি একটু বই থেকে রিডিং করতেছি, তোমরা একটু শোনো কোটেশন গুলো, আমি শিটে এগুলা লিখে দেব। গুড মরোর 2টা কোটেশন আছে, এটা একটু বলে দেই যেন তোমাদের ব্রেনে গেঁথে যায়। কি বলছে কোটেশন নাম্বার 1 এ দেখো, ফর লাভ, ভালোবাসার জন্য, অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস, মানে ভালোবাসার জন্য অন্য মানে সমগ্র ভালোবাসাকে
সমগ্র কিছুকে নিয়ন্ত্রণ করে ফেলে and makes এবং তৈরি করে one little room একটা ছোট্ট ঘর and everywhere সব জায়গায়। এটা হচ্ছে তুমি এভাবে কথাটা যদি বলি কি হলো লাইনটা, যে ভালোবাসা, একটা ভালোবাসা সকল জায়গায় কি ভালোবাসাকে ছড়িয়ে দেয়, একটা ছোট ঘর সব জায়গায় কি করে, সব জায়গায় বিচরণ করে, এভরিহোয়ার থাকে। এটা কিভাবে আমি তোমাকে প্রমাণ দেই, যখন আমরা পার্কে যাই, ঠিক আছে, একদম জনলোকারণ্য, অনেক মানুষ থাকে, কিন্তু দুইজন কাপল দেখবা খুব মনের আনন্দে গল্প করছে, তাদের মাথায় নাই এত মানুষ যে তাদেরকে দেখছে, তাদেরকে মানে কথা বলছে, তাদেরকে নিয়ে আলোচনা করছে। তুমি দেখবা অনেক সময় আমরা এরকম জোড়া কবুতর দেখে থাকি, তো এই যে তারা কি করে, তাদের ভেতরে একটা আলাদা রাজ্য তৈরি করে ফেলছে, যার কারণে কে কি বলতেছে, কে কি করতেছে তারা দেখে না। ঠিক ভালোবাসা দুইজন দুইজনের মাঝে যদি এটা স্পিরিচুয়াল লেভেলে চলে যায়, তখন সে যেথায় যায় সেখানে তার একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলে। জিনিসটা এটাই বুঝিয়েছে। তারপরে দেখো লাইনটা, একটা কোটেশন যেটা পরীক্ষায় আসার মতো, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুইটা ভালোবাসা এক হয়ে যায়, দুইটা ভালোবাসা এক হয়ে যায়, and or though এবং তুমি, দো মানে হচ্ছে তুমি, ঠিক আছে, এই দোর অর্থ হচ্ছে তুমি, or though and I love so alike, এবং তুমি এবং আমি যদি একই রকম ভালোবাসি, that none, তাহলে none do slacken, তাহলে কোনো কিছুই slacken মানে ক্ষয় হওয়া, তাহলে কোনো কিছুই বিনাশ হবে না, none can die, এবং আমরা কেউ মরবো না, আমরা অমর হয়ে যাব। তাহলে গুড মোরগ কবিতায় জন ডান কি লিখেছে, মানে তার প্রেমিকার উদ্দেশ্যে লিখেছে যে যদি আমাদের ভালোবাসাটা এক হয়ে যায় এবং আমরা যদি একই রকম হয়ে যাই, তাহলে আমাদের ভালোবাসাটা কি হবে, ক্ষয় হবে না, স্ল্যাকেন মানে ক্ষয় হবে না, বিনাশ হবে না, এবং আমরা কেউ মরবো না। দ্যাট মিন্স আমাদের ভালোবাসাটা কি হয়ে যাবে, অমর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো একটা কবিতা আছে, এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, এখানে সরি মর্নিং না, এটা সুখ বুঝাইছে, সরি এম ও ইউ আর মর্ন মানে সুখ করা, সেটা থেকে আসছে, ঠিক আছে। এখানে দেখো ভ্যালিডিকশন কবিতায় কি বলছে, ইফ দে বি টু, যদি তারা দুইজন হয়, দে আর টু সো, যদি তারা দুইজন হয়েই থাকে, আর স্টিফ টুইন কম্পাসেস আর টু, যদি তারা দুইজন হয়, দুইজন হয়ে থাকে ঠিক একটি কম্পাসের দুইটি কাঁটার মতো, দে সোল দ্য ফিক্সড ফোর্ট, তাদের আত্মাটা হবে কি জানো, একটা কম্পাস যদি তুমি এভাবে ধরো, ঠিক আছে, তখন একটা ফিক্সড থাকে আর একটা কি থাকে, বের হয়ে থাকে, makes no show to move, বলছে makes no show to move মানে ঘুরবে না, but doth if others do, মানে যদি অন্য কিছু ঘুরে এটা ঘুরবে না, মানে এইভাবে থাকবে কম্পাসটা, ঠিক আছে, একটা থাকবে ফিক্সড আরেকটা কি স্থির হয়ে থাকবে। এটা বলছে যে যদি তারা দুজনকে ভালোবেসে থাকে, তাহলে তারা হবে কিসের মতো, কম্পাসের দুইটা কাঁটার মতো। তাহলে জীবন প্রেমিক প্রেমিকাকে কম্পাসের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে, তুলনা করা হয়েছে। এখানে দেখো কি বলছে, অ্যাজ স্টিফ টুইন কম্পাস, তাহলে অ্যাজ যেহেতু আছে এটা সিমিলি, আর যদি অ্যাজ ব্যবহার না করতো এটা হতো মেটাফোর, ক্লিয়ার। এখানে আর কবিতার লাইন লাগবে না। আরেকটা বিখ্যাত লাইন হচ্ছে ক্যানোনাইজেশনে জন ডান বলছিল, ফর গড সেক হোল্ড ইউ টাং লেট মি লাভ, বলছে যে খোদার দোহাই তোমার জিহ্বাকে ধরো, আমাকে ভালোবাসতে দাও। এটা আবার কি করছে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় এই লাইনটাকে লিখছে, ঠিক আছে, এই লাইনটা চুরি করে নিয়ে নিজের মতন করে লিখে ফেলছে। ক্যানোনাইজেশনের বিখ্যাত একটা লাইন, ফর গড সেক হোল্ড ইউ টাং লেট মি লাভ। আবার আরেকটা দেখো সানরাইজিং একটা আছে, যে তুমি হচ্ছে সমগ্র স্টেট
মানে তার প্রেমিকাকে স্টেটের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, জন ডান এর আরেকটা রিলিজিয়াস পোয়েম আছে দ্য ফ্লি, এটা হচ্ছে রিলিজিয়াস পোয়েম, আর ওইগুলো সব লাভ পোয়েম। দ্য ফ্লি, ঠিক আছে, এখানে তোমাদের সবকিছু ক্লিয়ার কিনা বলো। সানরাইজিং এ সূর্যকে তিরস্কার করা হয়েছিল, এটা জাস্ট জানার জন্য, এটা পরীক্ষা আসবে না। তাহলে বলো যে ক্যানোনাইজেশন কে লিখছে? ক্যানোনাইজেশন কে লিখছে? বইটার নাম কি? এটা একটা কবিতার বই, লাভ পোয়েম। ক্যানোনাইজেশন কে লিখেছে? কমেন্টে জানাও ক্যানোনাইজেশন কে লিখেছে। জন ডান, থ্যাংক ইউ। আফরোজ, আফরিদা আফরোজকে থ্যাংক ইউ, সে সবার প্রথমে উত্তর দিয়েছে। ডান, একজন শুধু ডান লেখছে, এন দেয় নাই। এই রিপন ছোট ভাই, তুমি এন দিতে হবে কিন্তু, ডান মানে হচ্ছে হয়ে গেছে। ডোয়ের বি3 ফর্ম, গুড। অনেকে আনসার দিছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে মনোযোগ দিয়ে দেখতেছো, এগুলো বিশ্বাস করো। কেন তুমি কোর্সটা করতেছো? তুমি তো এগুলো রিডিং করো, আমি তোমারে যেগুলো পড়াইতেছি তোমরা কিন্তু এগুলো রিডিং করলেও পারো। তফাৎটা হচ্ছে তোমরা রিডিং করে মনে রাখতে পারবে না, এজন্য কিন্তু কোর্সটা করতেছো। ঠিক আছে, কোর্সে তোমাদের পুরো অধিকার রয়েছে যে আমাকে বিভিন্ন সাজেশন দেয়া, আমার কাছ থেকে অনেক কিছু জেনে নেওয়া, যে এভাবে পড়ালে ভালো হবে বা এটা চাই ওটা চাই। যেমন অনেকে বলছে যে পরীক্ষা নেওয়ার জন্য, তাই আমি চেষ্টা করবো যে 5টা প্রশ্ন দিয়েও হলেও প্রতিদিনের যা পড়ায় তা যেন রিভিউটা রাখতে পারি, তাহলে কি হবে, তোমাদের পড়াগুলো একদম ক্লিয়ার থাকবে। অনেকেই ভুলে গেছো, কিছু কিছু প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারো না। যেমন ক্যারোলাইনে আমরা পড়ছিলাম ক্যাভিলিয়ার পয়েন্ট, সান অফ ব্যান, কিন্তু তোমাদের মনে নেই, এটা কিন্তু আমি লেকচার শিটেও লিখে দিছিলাম। ঠিক আছে, জন ডান লেখছো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো অ্যান্ড্রু মার্ভেল। যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো পড়বে, পরে বুঝবে, যখন পড়তে যাবা সহজ লাগবে। না হলে দেখো ইংরেজি সাহিত্য কিন্তু কোর্স করার মতো তেমন কিছু না, জাস্ট ম্যাডামের পড়াগুলোকে একদম কানগুলো খাড়া রেখে ঢুকানোর জন্যই তোমরা কি করছো, এই কোর্সটা করতেছো, এবং বোঝার জন্য যে তুমি কোনটা পড়বে কোনটা পড়বে না, কোনটা বাদ দিবে। শুধু এটা না, প্রিলিতে ফেল করার মূল কারণ হচ্ছে বেশি পড়া, সব কিন্তু আসে না, কিছু কিছু জিনিস আসে, এবং এগুলো ভালো করে আমাদের জানতে হবে। এবার আমরা দেখি মেটাফিজিক্যাল পয়েন্টের আরেকটা পয়েন্ট দেখি। ইনি হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। ঠিক আছে, অ্যান্ড্রু মার্ভেল, উনি শুধু 2টা জিনিস মুখস্থ করবা, ওনার 2টা কবিতার নাম মুখস্থ করবা। প্রথমটা হচ্ছে ডেফিনেশন অফ লাভ, আরেকটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। ঠিক আছে, একটা হচ্ছে ভালোবাসার সংজ্ঞা, একটা হচ্ছে ভালোবাসার সংজ্ঞা, একটা হইছে দ্য ডেফিনিশন অফ লাভ, ভালোবাসার সংজ্ঞা, আরেকটা হইছে টু হিজ মানে হচ্ছে তার, কয় মানে হচ্ছে লজ্জাশীল, মিস্ট্রেস মানে হচ্ছে প্রেমিকা। ঠিক আছে, তাহলে তার লজ্জারত প্রেমিকা মানে লাজুক প্রেমিকা। তাহলে অ্যান্ড্রু মার্ভেল কি লিখছে? ভালোবাসার লাজুক প্রেমিকা, ভালোবাসার সংজ্ঞা লিখেছে আর লাজুক প্রেমিকা লিখেছে। অ্যান্ড্রু মার্ভেল ভালোবাসার সংজ্ঞা লিখেছে। ঠিক আছে, মুখস্থ করতে হবে না, মনে রাখো, ভালোবাসার সংজ্ঞা লিখেছে। কার জন্য লিখেছে ভালোবাসার সংজ্ঞা? কার জন্য লিখেছে? তার লাজুক প্রেমিকার জন্য, তার লাজুক প্রেমিকার জন্য।
এখানে দেখো মেটাফিজিক্যাল পয়েন্টে আরেকজন আছে আব্রাহাম কাউলি, আরেকজন আছে তোমার হেনরি বন। ঠিক আছে, তারা খুব বেশি গুরুত্বপূর্ণ না, শুধু তাদের নাম জানলে চলবে। হেনরি বন, আব্রাহাম কাউলি। আব্রাহাম কাউলির একটা বিখ্যাত কোটেশন আছে, আমরা এই কোটেশনটা একটু লিখি বোর্ডে। উনি বলছে জীবন হচ্ছে লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ, মানে জীবন হচ্ছে যে রোগের চিকিৎসা করা যাবে না এরকম একটা রোগ। ঠিক আছে, এরকম একটা রোগ, ডিজিজ এই নাই, DEASE ডিজিজ। লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ কে লিখছে? কাউলি লিখছে। এটা হচ্ছে কাউলির কোটেশন, মানে কাউলি থেকে শুধু এই কোটেশনটা মুখস্থ করলেই চলবে। লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ। ঠিক আছে, লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ। এক্সাম টাইম কখন? রাত্রে 10টার পরে প্রশ্ন দিয়ে দেব। ঠিক আছে, আজকে যা পড়াইছি মেমোরি চেক। অ্যান্ড্রু মার্বেল হচ্ছে ভালোবাসার সংজ্ঞা লিখেছে কার তরে? তার লাজুক প্রেমিকার তরে, এভাবে মনে রাখবা। আর কাউলির কোটেশনটা কি? লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। আচ্ছা, এখানে শুধু আরেকজন আছে যেটা পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে জর্জ হার্বার্ট। ঠিক আছে, জর্জ হার্বার্ট ছিলেন একজন ক্লার্জিম্যান, মানে আমাদের যেমন হুজুর থাকে না, বড় হুজুর, এরকম আর কি ক্লার্জিম্যান, যারা নীতি কথা বলে, চার্চের কথা বলে। জর্জ হার্বার্ট। ঠিক আছে, ওনার শুধু দুইটা মুখস্থ রাখলে চলবে, একটা হচ্ছে দা কলার, আরেকটা হচ্ছে দা স্টার উইং। আমরা তো জানি স্টার কি, খ্রিস্টানদের একটা উৎসবের নাম হচ্ছে ইস্টার। ঠিক আছে, দা স্টার উইংস, দা কলার, আরেকটা হচ্ছে দা স্টার উইংস। দুটোটা কবিতাই হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তিমূলক কবিতা। ঠিক আছে, দুটোটা কবিতা হচ্ছে ঈশ্বরের, গডের প্রতি ডেভোশন টুয়ার্ডস গড, এই ধরনের কবিতা। এই দুইটা কবিতার নাম জানলে চলবে। ঠিক আছে, পাখা আর হচ্ছে কলার, দা কলার আর হচ্ছে দা স্টার উইংস। আর আমাদের দরকার নেই জর্জ হার্বার্ট থেকে। এখন আমরা চলে যাব ক্যারোলাইন পয়েন্টে, ক্যারোলাইন প্রিউডে। ক্যারোলাইন প্রিউডের হচ্ছে ক্যাভিলিয়ার পয়েন্ট। ঠিক আছে, ক্যারোলাইন প্রিউডে হচ্ছে ক্যাভিলিয়ার পয়েন্ট। এখানে দেখো ক্যারোলাইন প্রিউডের ক্যারোলাইন প্রিউডে হচ্ছে ক্যাভিলিয়ার পয়েন্ট। এখানে দেখো ক্যাভিলিয়ার পয়েন্ট হচ্ছে শুধু তুমি রবার্ট হেরিক পড়বা তোমরা, আর বাকিরা গুরুত্বপূর্ণ না। রবার্ট হেরিক, রবার্ট হেরিকের এই তিনটা কবিতার নাম আশা করি পরীক্ষা আসলে এই তিনটা থেকে আসবে। একটা হচ্ছে টু ড্যাফোডিলস, হ্যাঁ, তারপরে হচ্ছে টু ড্যাফোডিলস, ডিলাইট ইন ডিসঅর্ডার, ডিলাইট ইন ডিসঅর্ডার, একটা হচ্ছে হ্যাসপেরিডাস, হ্যাসপেরিডাস। তাহলে আমাকে বলো ক্যাভিলিয়ার পয়েন্টস কোন যুগের? ক্যাভিলিয়ার পয়েন্টস কোন যুগের?
ক্যারোলাইন যুগের, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার করুন। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু ড্যাফোডিল কবিতাটা তোমাদের জন্য স্ক্রিনে শেয়ার করতে চাচ্ছি। শেয়ার স্ক্রিন দাও, এগুলো করার দরকার। স্ক্রিনে তোমরা দেখতেছো, একটু একটু বড় করে দাও, কবিতাটা আরেকটু বড় করে দিচ্ছি। তোমরা দেখতে পারতেছো ফেয়ার ড্যাফোডিলস, কবিতাটার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, সুন্দর ড্যাফোডিলস তোমাকে দেখে আমরা কাঁদি। ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, তুমি দ্রুত কি হয়ে যাও, শেষ হয়ে যাও। হেস্ট অ্যাওয়ে মানে হচ্ছে কি হয়ে যাও, দ্রুতই শেষ হয়ে যাও। মানে একটা ফুল বলছে যে ফেয়ার ড্যাফোডিলস তোমাকে দেখে আমার কান্না পায়, কারণ তুমি খুব দ্রুত নিমেষে নিচুপসে যাও, মানে নষ্ট হয়ে যাও আর কি, শেষ হয়ে যাওয়া। as yet the early rising sun has not attained his none, বলছে যেহেতু সকালে ওঠা সূর্য কি করছে, দুপুরের কাছেও পৌঁছায়নি। স্টে স্টে, দাঁড়াও দাঁড়াও, থেমে থাকো আর কি। until the hasting day has run but to the even song, even song মানে হচ্ছে ইভিনিং সং। বলছে ফেয়ার ড্যাফোডিলস তুমি আবার থামো, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত দ্রুত, ঠিক আছে, দ্রুত দুপুর, এই যে দ্রুততর দুপুর সন্ধ্যার যে গান, সেই গানের কাছে পৌঁছায়।
and having prayed together, ঠিক আছে, এবং একসাথে কি করে প্রে করে প্রার্থনা করে, we will go with you along, আমি তোমার সাথে একসাথে প্রার্থনা করে চলে যাব। তাহলে এটা আমি আবার সামারি করে বলছি। বলছে যে ফেয়ার ডেফোডেলস, তোমাকে দেখলে আমার কান্না পায়, কারণ তুমি এত দ্রুত চুপসে যাও, যে একদম কি হয় যে আর্লি রাইজিং সান দুপুরে পৌঁছাতে না পৌঁছাতে তুমি একটু থামো, ঠিক আছে, কারণ যতক্ষণ না পুঞ্জত্র দ্রুত তর বেগে অস্তায়মান দুপুর সন্ধ্যার কাছে পৌঁছায় এবং আমরা একসাথে প্রার্থনা করব এবং আমরা একসাথে চলে যাব। উই হ্যাভ শর্ট টাইম, আমাদের রয়েছে সংক্ষিপ্ত সময়, অ্যাজ ইউ, তোমার মতো। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমরা হচ্ছে বসন্তের মতো সংক্ষিপ্ত, বসন্তকাল কিন্তু খুব কম সময়। অ্যাজ কুইক, যত দ্রুত, এ গ্রোথ টু মিট ডিকে, বলছে ঠিক দ্রুততর একটা মানুষ যেভাবে বা একটা জিনিস যেভাবে ক্ষয় হয়ে যায়, অ্যাজ ইউ, যেমন তুমি, অর এনিথিং, বা যে কোনো কিছু, উই ডাই, ঠিক আছে, আমরা মারা যাই। অ্যাজ ইউর আওয়ার্স ডো, যেভাবে সময়, তোমার সময় চলে যায়। অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, এবং শুকিয়ে যায়, মানে বিবর্ণ হয়ে যায়। লাইক দ্য সামার রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো। অর অ্যাজ দ্য পালস অফ মর্নিং ডিউ, নিচে যাও, লাস্ট লাইন, লাস্ট লাইনটা দেখো, অর অ্যাজ দ্য পালস অফ ডিউ, আর একটু বড় করে দিতে, দেখা যাচ্ছে, একটু একটু ইয়ে করে দেখতে হবে, দেখো, অর অ্যাজ দ্য পালস অফ মর্নিং ডিউ নেয়ার টু বি ফাউন্ড এগেইন, লাস্ট লাইন হচ্ছে নেয়ার টু বি ফাউন্ড এগেইন, দেখো লাস্ট লাইন হচ্ছে নেয়ার টু বি ফাউন্ড এগেইন। তাহলে এই এই কোটেশন যদি আসে পরীক্ষায়, রবার্ট হেরিকের, এটা আসতে পারে। টু ড্যাফোডিলস, এটা লেখছে রবার্ট হেরিক, এবং এই কোটেশন, এই কবিতাটার সারমর্ম হচ্ছে যে আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত। দেখো, আর ক্যারোলাইন পিরিয়ডে কাউকে পড়তে হবে না, আমরা এখন কমনওয়েলথ পিরিয়ডে চলে যাব, ঠিক আছে। কমনওয়েলথ পিরিয়ডে কোনো মোনার্ক ছিল না, মানে রাজতন্ত্র ছিল না, কারণ কমনওয়েলথ পিরিয়ডের আগে রাজাকে শিরচ্ছেদ করা হয় চার্লস ওয়ানকে। চার্লস ওয়ানের নামে ক্যারোলাইন পিরিয়ড হয়েছিল। চার্লস ওয়ানের ল্যাটিন নেম হচ্ছে ক্যারোলাস, এই ক্যারোলাস থেকেই ক্যারোলাইন কথাটা আসছে, আর ক্যারোলাইন থেকে ক্যারোলাইন পিরিয়ড হয়েছে, মানে দ্যাট মিন্স চার্লস ওয়ানের ল্যাটিন নেম হচ্ছে ক্যারোলাস, ক্যারোলাইন, আর তা থেকে হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড। ক্যারোলাইন পিরিয়ডের শেষের দিকে দেখা যায় যে রাজা চার্লস ওয়ানকে মেরে ফেলছে, অলিভার ক্রomwell ক্ষমতায় আসছে, তখন এটা ছিল গণতন্ত্রের যুগ, প্রজাতন্ত্রের যুগ, আর এটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, ঠিক আছে, কমনওয়েলথ পিরিয়ড। এখানে পরীক্ষায় আসার মতো প্রশ্ন হচ্ছে থমাস হবসের লেখা লেভিথান, থমাস হবসের লেখা লেভিথান, ঠিক আছে, এই হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড। আমাদের আজকে এলিজাবেথান পিরিয়ডের জ্যাকোবিয়ানের নিয়ে কথা বলছি, আর থমাস হব, লেভিথান, আর কমনওয়েলথ পিরিয়ডের, তারপর আমরা কথা বলেছি জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড নিয়ে, ঠিক আছে। আমি যাওয়ার আগে আরেকবার তোমাদের যা পড়িয়েছি একটু রিভিউ দেই। প্রথমে আমি পড়িয়েছিলাম কি এডমন্ড স্পেন্সার, ঠিক আছে, যিনি ছিলেন কবিদের কবি, লিখছেন কি ফেইরি কুইন, ঠিক আছে, কি লিখেছে ফেইরি কুইন, যেটা ছিল একটা এপিক পোয়েম, যেটা বেশি মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে অ্যামোর রেটি, তারপর হচ্ছে বেন জনসন, বেন জনসনের হচ্ছে বলপনি, আলকেমিস্ট, সাইলেন্ট ম্যান, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার,
ঠিক আছে। আর এখানে আরেকটা বাদ পড়ছিল, ভুলে গেছি, জন ওয়েবস্টার। ঠিক আছে, জন ওয়েবস্টার আবার জ্যাকোবিয়ান পিরিয়ডের, উনি লিখছে দ্য ডাচেস অফ মালফি, এটা ভুলে গেছিলাম, শুধু এটা পড়লেই চলবে, ডাচেস অফ মালফি। এখানে একটা কুখ্যাত চরিত্র ছিল বসোলা, আর কিছু জানা লাগবে না। ঠিক আছে, আর কিছু এটা থেকে জানা লাগবে না। জন ওয়েবস্টার লেখছে দ্য ডাচেস অফ মালফি। ঠিক আছে, এবার হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে ছিল কে, মেটাফিজিক্যাল পোয়েট জন ডান। জন ডানের আমরা কবিতা দেখলাম, কবিতাতে কি দেখলাম, যে উনি প্রেমিকাকে বলছে তুমি একটা কম্পাসের স্থির আর আমি হচ্ছে আরেকটা কাটা। আর তারপর বলছে যে এভরি রুম, মানে পৃথিবীতে আমরা সব জায়গায় একটা ছোট আমাদের রুম রয়েছে। ঠিক আছে, আর এখানে বিখ্যাত কবিতা হচ্ছে এখানে গুড মরো, ক্যানোনাইজেশন আর হচ্ছে ভ্যালিডিকশন, এই তিনটা কবিতাই বিখ্যাত, পরীক্ষায় আসার মতো। তারপর হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল, অ্যান্ড্রু মার্ভেলের হচ্ছে ডেফিনিশন অফ লাভ, আর হচ্ছে কি টু হিজ কয় মিস্ট্রেস, তাহলে ভালোবাসার সংজ্ঞা কিসের তরে, লাজুক প্রেমিকার তরে। ঠিক আছে, আর এখানে আব্রাহাম কাউলির একটা কোটেশন করছিলাম, লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ। আর হচ্ছে এখানে তোমার পরীক্ষা আসার মতো জর্জ হার্বার্ট, জর্জ হার্বার্টের হচ্ছে দ্য কলার, আরেকটা হচ্ছে দ্য স্টার উইংস, দ্য স্টার উইংস। ঠিক আছে, আর সবার শেষে যেটা রবার্ট হেরিকের একটা কবিতা তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি শীটে অন্তর্ভুক্ত করে দেব, তোমরা কয়েকবার রিডিং পড়বা যেন এটা থেকে কোটেশন আসলে দিতে পারো। আর এই কবিতাটার বিষয়বস্তু হচ্ছে খুব সংক্ষিপ্ত, মানব জীবন সংক্ষিপ্ত, লাইফ ইজ শর্ট। যেমন জীবনকে তুলনা করা হয়েছে মর্নিং ডিউর সাথে, সকাল শরতের শিশিরের সাথে, ঠিক আছে, স্প্রিং এর সাথে, এবং ড্যাফোডিলের সাথে, ড্যাফোডিল। আর মনে রাখবা টু ড্যাফোডিল লেখছে রবার্ট হেরিক, আর শুধু ড্যাফোডিল লেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, টু যেখানে যুক্ত আছে সেটা লেখছে রবার্ট হেরিক। রবার্ট হেরিকের আরেকটা বিখ্যাত কাব্য হচ্ছে, কবিতা হচ্ছে ডিলাইট ইন ডিসঅর্ডার। ঠিক আছে, ডিলাইট ইন ডিসঅর্ডার, হ্যাসপেরিডেস পড়লেই চলবে। আমাদের আজকের পড়া এতটুকুই, আশা করি যে আজকের পড়াটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা একটু কমেন্টে একটু রিভিউ চেক করি তোমাদের, বলো ডাচেস অফ মালফি কে লিখেছিল? ডাচেস অফ মালফি কি লিখেছে, বেন জনসন না জন ওয়েবস্টার? হ্যাঁ, ড্যাফোডিল পয়েন্টস ইন্টারমিডিয়েটে পড়ছো, ঠিক আছে। টু ড্যাফোডিলস, জন ওয়েবস্টার। শুধু ড্যাফোডিল লেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শুধু ড্যাফোডিল লেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটার আরেকটা নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। ঠিক আছে, আমি মেঘের মতন কি উদ্দেশ্যহীনভাবে হাঁটছি, এটার বাংলা। আর এটা হচ্ছে শুধু ড্যাফোডিলস। আর ইয়ালেস রবার্ট হেরিকটা যেটা লেখছে সেটা হচ্ছে টু ড্যাফোডিলস। আশা করি তোমরা ভুলবে না। জন ওয়েবস্টার, থ্যাংক ইউ। ঠিক আছে, জন ওয়েবস্টারে কিন্তু স্টারে এ নাই। জিনিয়া হোসেন ঠিক লিখেছো, তিনা ভুল লিখছো, ওয়েবস্টারে বানানটা ভুল হয়েছে, ওয়েবস্টার বানানটা। ঠিক আছে, যদিও বানান তেমন ম্যাটার করে না। জন ওয়েবস্টার, ডাচেস অফ মালফি লিখছে জন ওয়েবস্টার, এটা ছিল একটা রিভেঞ্জ প্লে। আচ্ছা, এবার বলো টু হিজ কয় মিস্ট্রেস কে লিখছে? টু হিজ কয় মিস্ট্রেস, টু হিজ কয় মিস্ট্রেস কে লিখেছে? এক একজন বানান তো অনেক খারাপ ভাবে ওয়েবস্টার লিখতেছ, আমি বানানটা বলে দেই, ওয়েবস্টার, ওয়েব, ওয়েব বলি না, এই ওয়েব। ঠিক আছে, এখন হচ্ছে ইয়ার, স্টার না। ঠিক আছে, ওয়েবস্টার। এন্ড্রু মার্ভেল, গুড। এন্ড্রু মার্ভেল, কে লে হারে তারেক আজিজ, কাইন্ডলি ভাইয়া, ছোট ভাই। মার্ভেল বানানটা হচ্ছে MARVEL, মার্ভেল। ঠিক আছে,
যদিও তোমাদের এই নামগুলো মনে রাখতে খুব কষ্ট। সাইফুল ইসলাম, এলে কিন্তু দুইটা এল হবে মার্বেলে। এন্ড্রিউ মার্বেল, ঠিক আছে। শেষের তারা সঠিক উত্তর দিয়েছ। অ্যান্ড্রু মার্বেল লিখছে টু হিজ কয় মিস্ট্রেস। আরেকটা লিখছে, সেটা কি লিখছে বলো তো? আরেকটা কি লিখছে? আরেকটা কবিতা লিখছে না? সেটা কি লিখেছিল? আরেকটা কবিতার নাম বলো। অ্যান্ড্রু মার্বেলের আরেকটা কবিতার নাম বলো। অ্যান্ড্রু মার্বেলের আরেকটা কবিতা বলছিলাম। ডেফিনেশন অফ লাভ। থ্যাংক ইউ তারেক আজিজ। দ্য ডেফিনেশন অফ লাভ। জেরিন জাবিন, তানভীর সঠিক উত্তর দিয়েছো। রবিউল, ডেফিনেশন বানানটা ভুল করছো। ঠিক আছে, ডেফিনেশন বানানটা ভুল হয়েছে। ডেফিনেশন অফ লাভ, আজকে তোমাদের এটা শেখা হয়ে যাবে। এবার বলো, জন ক্যানোনাইজেশন কে লিখছে? ক্যানোনাইজেশন কে লিখেছে? তারিখগুলো ডেফিনেশন বানানটা ভুল করছো ছোট ভাই, ঠিক করে নিও। আচ্ছা, ক্যানোনাইজেশন কে লিখেছে? নেলসন ম্যান্ডেলা সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। অনেকেই সঠিক উত্তর দিছো। জন ডান, জন ডান, গুড। ক্যানোনাইজেশন লিখেছে জন ডান। আচ্ছা, ক্যানোনাইজেশন ছাড়া আরেকটা কবিতার নাম লিখো তো জন ডানের। তোমরা আরেকটা কবিতার নাম লিখো। আমি বলেছিলাম অনেকগুলো কবিতা বলেছি। ভ্যালিডিকশন, গুড মরো, ঠিক আছে। বাংলায় লিখো, যদি ইংরেজি বানানে মনে করতেছো যে বানান ভুল করবা। গুড মরো, গুড। দ্য সানরাইজিং, থ্যাংক ইউ। এই তো আজকে দেখবা অনেক শিখা হয়ে যাবে, ঠিক আছে। ভ্যালিডিকশন, গুড। দ্য সানরাইজিং, থ্যাংক ইউ। আচ্ছা, ডিলাইট ইন ডিসঅর্ডার কে লিখেছে? ডিলাইট ইন ডিসঅর্ডারটা হচ্ছে রবার্ট হেরিক। একটা মহিলার একটা জামা, ঠিক আছে, একটা লং একটা ফ্রক, ঠিক আছে। এই ফ্রকটা দেখে ও এত পছন্দ হয়েছে লেখকের, লেখক এটার ভিতরে আনন্দ খুঁজে পাইছে, এজন্য এটাকে বলা হয় ডিলাইট ইন ডিসঅর্ডার, ঠিক আছে। এটা লিখছে তোমার হচ্ছে রবার্ট হেরিক। তাহলে ডিলাইট ইন ডিসঅর্ডার কে লিখেছে? ডিলাইট ইন ডিসঅর্ডার কি লিখেছে? টুইকনাম গার্ডেন, থ্যাংক ইউ টিনা, তুমি একটা আনকমন উত্তর দিছো, অসংখ্য ধন্যবাদ। ইংরেজি সাহিত্য বারবার আমরা এভাবে পড়লে আর আমরা ভুলবো না। সানরাইজিং, গুড। গুড মরো, সানরাইজিং, আমরা এগুলো দেখছি। আবার বলো, ডিলাইট ইন ডিসঅর্ডার কে লিখেছে? রবার্ট হেরিক, থ্যাংক ইউ। রবার্ট হেরিক লিখছে ডিলাইট ইন ডিসঅর্ডার, ঠিক আছে। মস্কা চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? রবার্ট হেরিক অ্যান্সার দিতেছো। মস্কা চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? মস্কা, কৃষিবিদ কালাচাঁদ সেন, থ্যাংক ইউ রবার্ট হেরিক। আচ্ছা, এবার বলো মস্কা চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? গল্পনে, গুড। বেন জনসন বানান ভুল করছো ছোট বোন বিপাশা। বেন হবে বিইএন, বিইএন, ঠিক আছে, বিইএন, বেন জনসন। বলপনে আরেকজন ফোন লেখছে, আহারে ফোন না, বলপনে, এই যে বলপনে, এভাবে ভুল করছো। বলপনে ফোন হবে না, এইচ হবে না, বি ভি ও এল পি ও এন ই, ভলপনে, ঠিক আছে। হ্যাঁ, এখন সঠিক উত্তর দিচ্ছ। ভলপনে মানে কি? ভলপনে মানে কি বলো? ভলপনে জিনিসটার মানে কি? ভলপনে জিনিসটার মানে কি? দ্য ফক্স, গুড। তারেক আজিজ, থ্যাংক ইউ। তুমি অনেক ওইটারও আগে উত্তর দিছিলা। ফক্স, বলপনে মানে হচ্ছে ফক্স, গুড। দ্য ফক্স,
আচ্ছা, সবাই অনেক অংশগ্রহণ করছো, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যদি এভাবে তোমাদেরও অংশগ্রহণ থাকে এবং আমারও আগ্রহ, সবাই মিলে আমরা যদি এভাবে অংশগ্রহণ করি তাহলে কি হবে, পড়াটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। অনেক ধৈর্য ধরে 1.5 ঘন্টা ছিলে, তোমাদেরকে ধন্যবাদ। আমি আমার লেকচারটা শেষ করতেছি। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ। অ্যান্সার করার জন্য সবাইকে ধন্যবাদ।